শারদের শুভ্র শুভেচ্ছা। আমরা আছি কক্সবাজার সদর উপজেলার কুরুশকুল উপজেলায়। আমরা আজকে শারদের কথা দ্বিতীয় পর্বে আপনাদের সংযুক্ত করেছি। আমাদের সাথে আছে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মা এবং আরো আছে সদর উপজেলার সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপম। আমি প্রথমেই বলরাম দাস অনুপম দাদার কাছে যাব। আমি দাদা জানতে কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আমরা জানতে যাচ্ছি এই যে আপনারা সদর উপজেলায় যে কয়টি পূজা হয় তা কিভাবে আপনারা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পূর্ব প্রস্তুতিগুলো নিয়ে থাকেন? ধন্যবাদ সিজিএন কে। আমরা কক্সবাজার সদর উপজেলার 5টি ইউনিয়নের মধ্যে 18টি প্রতিমা পূজা এবং 13টি ঘট পূজা, মোট 31টি পূজা মণ্ডপে এবারে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা আসলে দুর্গোৎসবটা হচ্ছে একটি দীর্ঘ দিনের একটা পরিশ্রমের ফসল, একটি পূজাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য আমরা দীর্ঘ 3 মাস ধরে পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা 5 দিনে শারদীয় দুর্গোৎসব আমরা সম্পন্ন করে থাকি। তার ধারাবাহিকতা আমরা কক্সবাজার সদর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সর্বপ্রথম আমরা আমাদের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোর নেতৃবৃন্দকে নিয়ে পূজা কমিটির নেতৃবৃন্দকে আমরা একটি প্রস্তুতি সভা করে, পাক প্রস্তুতি সভা। সেখান পরে আমরা উপজেলা নির্বাহী অফিসার, এরপরে সদর থানার ওসি থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা মত বিনিময় করি। পরবর্তীতে এসে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যেসব নির্দেশনা থাকে এবং আমাদের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যে নির্দেশনাগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আমাদের যে শারদীয় দুর্গোৎসব সেটিকে আমরা সম্পন্ন করার জন্য কাজ চালিয়ে যাই। তারা ধারাবাহিকতায় গত 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে এবং আজকে মহা অষ্টমী চলছে এবং কালকে মহানবমী, এরপরে বিজয়া দশমীর মধ্য দিয়ে আমাদের সেই শারদীয় দুর্গোৎসব শেষ হবে। আমরা বিজয়া দশমীর যে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সেটি সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছি। আচ্ছা, আমরা জানি সকলে সারা বাংলাদেশের মধ্যে তথা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হয়ে থাকে কক্সবাজার। এই কক্সবাজারের প্রতিমা বিসর্জন যে সর্ববৃহৎ অনুষ্ঠানটি, তা নিয়ে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা কেমন এবং মানুষ সমাগম কতটা হতে পারে যদি আমাদের একটু জানাতেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে তথ্যটা দিয়েছেন মানুষ সমাগমের বিষয়, সেটি দিয়ে আমি শুরু করতে চাই। যে আপনারা জানেন আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার সরকারি ছুটি। আগামীকাল নির্বাহী আদেশের সাথে এবং বিজয়া দশমীর দিন এটা সরকারি ছুটি অতীত থেকে চলে আসছে। পাশাপাশি এরপরে শুক্র শনিবার সপ্তাহে মোট 4 দিনের ছুটি থাকার কারণে কিন্তু এবার আমরা আশা করছি 2 থেকে 3 লাখ মানুষের সমাগম আমাদের যে বিজয়া দশমীর অনুষ্ঠান হবে লাবণী পয়েন্টে সেখানে হবে। সেখানে শুধু আমাদের সনাতনী সম্প্রদায়ের না, আমরা জানি এই বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির সেই অটুট ধারাকে বন্ধনকে সুদৃঢ় করার জন্য সেখানে সনাতনী সম্প্রদায়, পাশাপাশি মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় এবং রাখাইন সম্প্রদায়ের যাদের উপস্থিতি আমরা প্রতি বছরই লক্ষ্য নিয়ে, পাশাপাশি এবার কিন্তু পর্যটকদের একটা যে দল সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশা করি 2 থেকে 3 লাখ মানুষের সমাগম সেই প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হবে। পাশাপাশি আপনি আরেকটা যে বিষয়টি জানিয়েছেন যে বিজয়া দশমী নিরাপত্তার বিষয়, ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় আমরা বৈঠক করেছি। পাশাপাশি আমাদের আগামীকালকে হয়তো একটা বৈঠক হওয়ার কথা হতে পারে যেখানে আমরা, এবং পাশাপাশি আমাদের পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু প্রতিনিয়ত টহল দিচ্ছে। ওনারা কিন্তু আমাদের শারদীয় দুর্গোৎসব শুরুর আগ থেকে ওনারা কিন্তু কাজ করে যাচ্ছে। পাশাপাশি যে বিজয়া দশমী সেখানে ওনারা নিরাপত্তার জন্য বাড়তি নিরাপত্তার জন্য ওনারা ইতিমধ্যে আমাদের আশ্বস্ত করেছে। আমরা আশা করি আমরা যেভাবে আজকে 3টি দিন আমরা শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি, সামনের আরেকটি দিন কাটিয়ে আমরা বিজয়া দশমীটি সুন্দরভাবে সম্পন্নের মধ্য দিয়ে আমরা মা দুর্গাকে সুন্দরভাবে আমরা বিদায় দিতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সদর উপজেলার সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপমের সাথে। আসলে এই 1 সপ্তাহের একটি আয়োজন, এই 1 সপ্তাহের আয়োজনের পিছনে যারা কাজ করে এই পূজা নির্বিঘ্নে নিরাপত্তায়, নিশ্চিদ্র নিরাপত্তায় পূজাটা উদযাপন করার জন্য যারা কক্সবাজার জেলায় পিছন থেকে কাজ করে, তারা কিন্তু এই কক্সবাজার পূজা উদযাপন পরিষদ, সেই পূজা উদযাপন পরিষদের আমরা সম্মানিত সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মার সাথে একটু কথা বলবো। দাদা কেমন আছেন? ভালো। আপনারা আমরা একটু জানতে চাইবো পুজো যে নিরাপত্তার বিষয়ে আমরা বলরাম দাস অনুপম দাদার কাছ থেকে জেনেছি। আমি আপনাকে একটু সর্বপ্রথমে ব্যক্তিগত প্রশ্নে যাব। এই পুজো ঘিরে আপনার কোনো শৈশবের কথা মনে পড়ে কিনা?
পুজো আসলে তো আমাদের শৈশবের কথা সবাই মনে পড়বেই, কারণ শৈশবে সেই পুজো আসলেই শুরু থেকে পরিবারের যে সকলের সাথে যে কেনাকাটা করা, এরপরে হচ্ছে পূজায় ঘোরাঘুরি, তারপরে হচ্ছে মিষ্টি খাওয়া। হ্যাঁ, এরপরে সবচেয়ে বেশি আনন্দের বা মনে পড়ার বিষয়টা হচ্ছে যখন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে বিসর্জনে আসতাম। বিসর্জনে আসার সময় যে প্রতিবার গাড়িতে করে আসতাম। হ্যাঁ, অঞ্জলি নেওয়ার জন্য, অঞ্জলি নিয়ে যে মণ্ডপ থেকে মাকে বিদায় দেওয়ার জন্য আসতাম, সেই আশাটা, বিদায় দেওয়াটা বিরহের হলেও কিন্তু একটা আনন্দ আমাদের কি করতো, যে আমরা মাকে সুন্দর মতো আমরা বিসর্জন দিয়ে বাড়ি ফেরাটা হচ্ছে সবচেয়ে বেশি মজাদার বিষয়। আচ্ছা, ধন্যবাদ। এই যে এত ব্যস্ততা, এই যে পুজো উদযাপন করার জন্য সারা কক্সবাজার জেলায় তথা সদর উপজেলায় আপনাদের উপর একটি দায়িত্ব বর্তায়। এই পূজা নির্বিঘ্নে এবং নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে পূজা উদযাপনের যে ব্যস্ততা, সে ব্যস্ততায় আপনি পরিবারকে কতটা সময় দিতে পারেন? পরিবারকে আসলে এটা হচ্ছে যখন একটা সামাজিক দায়িত্ব পালন করতে যাব, এটা পূজার বিষয়টা হচ্ছে খুবই স্পর্শকাতর। এখানে নিশ্চিতভাবে নির্বিঘ্নে কিভাবে পূজাটা করা যায়, যে আমাদের কক্সবাজারের যে সম্প্রীতি, সেটি পূজার মাধ্যমে কিন্তু একটা ফুটে ওঠে। তো এখন আমরা আলটিমেটলি দায়িত্বে আছি। এখন দায়িত্বে থাকলে এখন পরিবারকে সময় দিতে পারি বললে এটা ভুল হবে না। তো মাঝে মধ্যে একটু পরিবারের মধ্যে কি হয় যে সময় দিচ্ছি না বা দিতে পারতেছি না, এটা নিয়ে একটু আহ মনক্ষুণ্ণতা হলেও আবার পরিবারকে বোঝানোর চেষ্টা করি যে এখন একটু একজনকে দুজনকে সময় কম দিলেও কিন্তু সমষ্টিগতভাবে পূজায় যখন বেশি সময় দিচ্ছি, সেটা একটু কনসিডার করতে হবে, এভাবে বুঝিয়ে হয়তো পরিবারকে ম্যানেজ করা দরকার লাগে আর কি। ধন্যবাদ। আমরা জানি আপনারা পুজোর আগে একটি সর্বদলীয় মত বিনিময় সভা করেন। এই মত বিনিময় সভায় কক্সবাজারে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, তাদের থেকে আপনারা এই পুজো উদযাপন করার জন্য সাত্বিকভাবে কতটা সহায়তা এবং আন্তরিকতা পেয়ে থাকেন, আমাদের একটু যদি জানান। অ্যাকচুয়ালি এখানে কক্সবাজারে বিষয়টা হচ্ছে একটি সম্প্রীতির শহর। এই কক্সবাজারের সম্প্রীতির বিষয়টা যুগ যুগ ধরে কিন্তু এটা আবহমান। আমরা ছোটকাল থেকেই দেখে আসছি, আমরা ঈদ ঈদ কুরবান আসলেই আমাদের প্রতিবেশী যারা মুসলিম সমাজ, আমরা তাদের বাড়িতে যাই, সেমাই খাই। হ্যাঁ, তারাও পূজাতে আমাদের এটা একটা সম্প্রীতির বিষয়টা। যখন আমরা পূজায় আসি তখন সর্বদলীয় মত বিনিময়টা সভা ডাকা হয়, এখানে সব দলের অংশগ্রহণ থাকে। ওনারাও আশ্বস্ত করে আমাদের যে আমাদের পূজায় ওনাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার তারা আশ্বাস দেয়, এবং তারা সদল বলে তারা পূজা মণ্ডপ ভিজিট করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওনাদের ওয়ার্ড পর্যায়ে কিংবা যে ওয়ার্ড ইউনিয়নে আমাদের পূজাগুলো থাকে, সেখানে রাষ্ট্রীয় দলের একটা সম্পৃক্ততা থাকে। তারা তাদের মতো করে তারা এখানে কমিটি করে, কিংবা তারা সেখানে তাদের ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে তাদেরকে নির্দেশনা দিয়ে পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এটা স্বীকার করতে হবে। এটা এখন এখানে এই পূজাটা আমি হিন্দু বা আমি মুসলিম বা আমি বুদ্ধ, সেই চেতনায় যদি যায় তাহলে কোনো অনুষ্ঠান সফলভাবে হবে না, কারণ সকল অনুষ্ঠানে সকল মানুষের অংশগ্রহণ, সকল মানুষের সহযোগিতা দরকার। তেমনি আমাদের যে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজায় যেমন আইন শৃঙ্খলা বাহিনী যেমন সহযোগিতা করছে, পাশাপাশি সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু সহযোগিতা করে, যার কারণে আমাদের এই কক্সবাজারের ঐতিহ্যটা আমরা এখন ধরে রাখছি। আচ্ছা, ধন্যবাদ। আপনার এই যে আপনার সদর উপজেলায় কয়টি পূজা মণ্ডপ রয়েছে, গড় পূজা আর প্রতিমা পূজা সহ, আর সরকার থেকে যে বরাদ্দ আসে তা এই পুজো করার জন্য মানে সর্বাত্মক হয় কিনা? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন সিজিএন কে। আমি বলবো কক্সবাজার সদর উপজেলায় 5টি ইউনিয়ন। এই 5টি ইউনিয়নের টোটাল 18টি প্রতিমা পূজা এবং এখানে 13টি গড় পূজা। আমরা আমাদের আজকে যে 5 ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ আছে, আজকের আপনাদের এই আয়োজনে আমি একটু বলবো, আপনাদের এই আয়োজনে উপস্থিত আছে আমার সাথে পুরস্কুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কপিল দর্শক, যুগ্ম সাধারণ সম্পাদক দুলন দে নীরব, এবং আমাদের মহিলা নেত্রী যিনি পুরস্কুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং সময়ে সময়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন অর্চনা প্রভা দে। এখানে এই রাস মন্দির দুর্গাপুজো উদযাপন পরিষদের সভাপতি রকি পাল আছে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উপল পাল আছে,
আপনারা আছেন এখানে। যে বরাদ্দটা দেওয়া হয় এটা হচ্ছে সরকারের একটা অংশগ্রহণমূলক, কারণ একটা পুজো করতে গেলে 7-8 লাখ টাকা অলরেডি খরচ হয়। তো এখন পূজা মণ্ডপ কেন্দ্রিক যে সমস্ত খরচগুলো আছে এগুলো মানুষের এই যে সহযোগিতার মাধ্যমে চালা, কিন্তু সরকার যে বরাদ্দটা দেয় এটা অপ্রতুল, এটা আমি বলবো অপ্রতুল। তারপরেও সরকার যে অংশগ্রহণমূলক যে আমাদের যে যে আনন্দ, সে আনন্দ সরকার ভাগাভাগি করার জন্য সরকারের পক্ষ থেকে একটা অনুদান দেওয়া হয়। এটা দীর্ঘদিন ধরে সরকার দিয়ে আসছে, কিন্তু আমাদের কথা হচ্ছে দিনে এখন বর্তমান যে আগে 10 বছর আগে আমাদের যে জীবনযাত্রার মান ছিল বা দ্রব্যমূল্যর বিষয় ছিল, এখন 10 বছর পরে এসেও কিন্তু সেই বরাদ্দটা রয়ে গেছে। বরাদ্দ বাড়ানো কিন্তু জীবনযাত্রার মান বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু আমাদের এই পূজার বরাদ্দটা বাড়েনি। তারপরেও সরকার যেটা দিচ্ছে সেটা আমরা আমাদের পূজা মণ্ডপকে আমরা দিচ্ছি, প্রতিমা পূজায় দিচ্ছি এবং গড় পূজায় দিচ্ছি। প্রতি বছরই কিন্তু পূজা আসলেই আমাদের যে পূজারীরা যারা পূজা মণ্ডপ সংশ্লিষ্ট আছেন সকলেই একটা দাবি থাকে যে আমাদের বরাদ্দটা একটু বাড়াতে হবে। এটা আমরা দাবি করে আসি। এটা আমাদের বরাবর যা দাবি করে আমরা আমাদের উদ্বোধন যে জেলা কমিটি আছে, জেলা কমিটি সেন্ট্রালি সরকারের সাথে যারা লিয়াজু করে, সরকারের সাথে যারা এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করে, তাদের পর্যন্ত আমরা মেসেজটি পৌঁছাই। তো এখন আমরা দেখছি কি যে আসলে আমাদের দাবি থেকে যাই। বরাদ্দটা সরকারের বাড়ানোর বিষয়টা আমি যেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তা আমার পক্ষ থেকে আহ্বান থাকবে যে যে বরাদ্দটা আমাদের জন্য অপ্রতুল, এটাই আমার বিষয়। আমরা আবারও যাব অ্যাডভোকেট বাপ্পি শর্মার কাছে। এর আগে আরো একবার যেতে চাই বলরাম দাস দাদার কাছে। আসলে আলোর জলকানি, প্রতিমার মায়াবী রূপ, এর এরই মাঝে আমাদের যে সম্প্রীতি এবং সংস্কৃতির মেলবন্ধন, এ নিয়ে আপনি সমাজকে একজন সংবাদকর্মী হিসেবে কি বার্তা দিতে চান? ধন্যবাদ। আমি এর আগে একটু পেছনে ফিরে যেতে চাই যে আমাদের আজকের এই শারদীয় যে দুর্গাপূজার ইতিকথা, আমাদের পুরাণে বর্ণিত আছে, কালিকা পুরাণে, যে শরৎকালে রাবণচন্দ্রকে বধ করার জন্য ব্রহ্মার পরামর্শে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবী দুর্গার পূজা শুরু করেছিলেন এবং সেদিন অকাল বোধন করেছিলেন। সে থেকে আমাদের শারদীয় দুর্গোৎসবের সূচনা, এবং সেটি ধীরে ধীরে আমাদের বাঙালি ঐতিহ্যের একটি ধারক হয়ে চলে আসছে। সেই তখন থেকে আমাদের বাংলায় দুর্গাপূজা যখন প্রচলন হয়ে যাচ্ছে, আমরা দেখেছি আগে এটি আমাদের সনাতনী সম্প্রদায়ের পূজা হিসেবে থাকলেও বর্তমান যুগে এসে সেটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সেই কারণে আমরা সেই সর্বজনীন উৎসবকে আমরা ইতিমধ্যে সকল সম্প্রদায়ের মাঝে আমরা উপস্থাপন করতে পেরেছি, বিলিয়ে দিতে পেরেছি। সেই কারণে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট ভূমি হিসেবে এই বাংলাদেশকে আমরা নিয়ে গর্ব করি, এবং সেই দুর্গোৎসব আসলে সেই সম্প্রীতির বারোটাটা আরো বৃদ্ধি পায়। আমরা দেখি আমাদের দুর্গোৎসব আসলে সনাতনী সম্প্রদায়ের পাশাপাশি আমাদের মুসলিম যারা ভাইয়েরা রয়েছেন, যারা সম্প্রদায়ের লোকজন রয়েছেন, রাখাইনরা রয়েছেন, আমরা দেখি সন্ধ্যার পর হলে রাখাইনরা দলে দলে এসে আমাদের দেবী দুর্গাকে প্রণাম করেন, পূজা করেন। তারা সেটি সম্প্রীতি এবং বিশ্বাস থেকে তারা এখানে আসেন। পাশাপাশি যারা আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছেন, তারা আমাদের সাথে এসে একসাথে এসে পূজা উদযাপন করে, আনন্দ ভাগাভাগি করেন। এটি হচ্ছে একটি সম্প্রীতির দ্বারতা। আমরা একটি বার্তা দিতে যাই যে এই সম্প্রীতির বারোটাটি হয়ে আছে। বিশেষ করে আমরা আজকে একটা কথা গর্ব করে বলি, সারা বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই আমরা কিন্তু অতিথিও, বর্তমানে আমরা কক্সবাজার জেলার মধ্যে কোনো সেরকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো আমরা ঘটনা এই পর্যন্ত আমরা দেখি নাই। আমরা আশা করি সেই সম্প্রীতির অটুট বন্ধনটি আগামী দিনে সুদৃঢ় থাকবে। আনন্দ, আয়োজন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে গল্পটি আসলে জমে উঠেছে। আমরা যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বিষয় এবং যেই আনন্দর বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা এছাড়াও ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে এই গল্পটি জমিয়ে তুলেছি। আমি বলরাম দাসের কাছে আরো একবার যেতে চাইবো একটি ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। এই যে আপনি সাংবাদিকতার এই যে পুজোর আয়োজন ঘিরে যে ব্যস্ততা, সেই ব্যস্ততার মাঝে আপনার সাংবাদিকতায় এটাই প্রতিক্রিয়া পড়ে কিনা? অবশ্যই পরে। যেমন আমি একটু উদাহরণ দিই, আমার অফিস টাইম হচ্ছে, আমি যে লোকাল পত্রিকা অফিসে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বে আছি দৈনিক হিরেন, আমার অফিস টাইম হচ্ছে রাত 8টা। গতকালকে অফিসে গিয়েছে 10টা 45 মিনিটে, কারণ যেহেতু পূজা উদযাপন পরিষদ দায়িত্বে আছি। কালকে ডিসি মহোদয় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন, কালকে আমাদের সাবেক সংসদ সদস্য মহোদয়, যেহেতু আমরা দায়িত্বে আছি সেই জন্য ওনাদের কাছে সাথে আমাদের আসতে হয়। সেই কারণে আমার 8টার অফিসে যেতে হয়েছে 10টা 45-এ। পুজোর সময় পরিবারকে সময় দেওয়া হয় না,
সেই দায়িত্ব থেকে একটু আমার মেয়ে বসে, আমার ছোট্ট মেয়ে 3.5 বছরের, ও বসে আছে আমার জন্য, আমার সাথে পুজোয় যাওয়ার জন্য বিকালে। এখন আমি ওকে বল 4টায় নিয়ে যাবো, এখন 4টা বাজতেছে। তো সেটি হচ্ছে আমাদের সাংবাদিকতা, সাংবাদিকতা হচ্ছে আমার, আমি মনে করি সদর পুজো পরিষদের যে দায়িত্ব আছে সেটি আমার চেয়ে বড় দায়িত্ব পুজোর জন্য। কারণ সেই দায়িত্ববোধ মাথায় নিয়ে আমি পরিবার আমার পরে যেটা দায়িত্ব আমার মাথায় নিয়েছে, আমাকে যে দায়িত্ববোধ, দায়িত্ব সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আমাকে আমার যারা এখানে নেতৃবৃন্দরা আছেন ইউনিয়নের, যারা আমার সদর পুজো, তারা আমাকে মানিয়েছে, সেটি দায়িত্বটা আমার মাথায় বড়। সেজন্য আমি দায়িত্ববোধকে আগে পালন করার জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি। আমরা গল্পটা আসলে জমিয়ে তুলেছি। আমরা জানি অল্প কিছুদিন আগেই আহ, বলরাম দাসের যে পুত্র সন্তান, সুযোগ্য পুত্র অঙ্কুর দাস অঙ্কুর দাস পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ইহধামে গমন করেছে। আমি বলরাম দাসের কাছে জানতে চাইবো, আপনার অঙ্কুরের যে স্মৃতি, সেই স্মৃতি পুজো আসলে আপনার মনে কেমন পীড়া দেয় এবং কেমন অনুভূত হয়? সেটি তো হচ্ছে কারণ ও থাকলে ওকে বাসায় রাখা যেত না, সবসময় চলে যেত। আমাকে যেমন ইন্দ্রসেন দুর্গা বাড়িতে আমাকে ফোন করে করে বিপুল সঙ্গে বারবার ওনাকে বাসায় পাঠান পাঠান পাঠান। ভাত না খাইতো না, ওখানে পড়ে থাকতো সবসময় দোল নিয়ে। ওনারা ওখানে পড়ে থাকতো বিভিন্ন পূজা মণ্ডপে, মানে বাসা থেকে ওর মাকে ফাঁকি দিয়ে, আমি না থাকলে মাকে ফাঁকি দিয়ে ও চলে যেত। মানে ওর এক মুহূর্ত বাসা থাকতে চাইতো না। সেগুলো হচ্ছে আমার প্রতি বছর পুজো আসলে, কোনো শুধু দুর্গা পূজা না, যে কোনো পুজো আসলে এগুলো আমাদের মাঝে আসলে, এটা আমাদের কি হয় ভগবান ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আসলে খুবই বেদনাদায়ক। আমি আরো একবার যেতে চাইবো অ্যাডভোকেট বাপ্পি শর্মার কাছে। বাপ্পিদা, এই যে আপনার পুজো সদর উপজেলা তথা জেলাতেই আমরা যতটুকু লক্ষ্য করেছি, পুরো জেলাতেই আপনারা এক ধরনের যে নিরাপত্তা এবং যে আয়োজন, তা কিন্তু আপনারা মোটামুটি করে থাকেন। এ নিয়ে সদর উপজেলায় আপনার পূজা চলাকালীন সময় পর্যন্ত, ষষ্ঠী থেকে পঞ্চমী থেকে আজকে অষ্টমী, এর মধ্যে আপনার কোনো ইউনিয়নে অথবা যে দায়িত্বরত এলাকাগুলো রয়েছে, তাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? না, আপাতত আমার সদরের যে 18টি প্রতিমা পূজা এবং 13টি ঘট পূজা, কোথাও আমরা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আমাদের পক্ষ থেকে প্রত্যেক পূজা মণ্ডপে যে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম রয়েছে, পাশাপাশি এখানে সামাজিক যারা নেতৃবৃন্দ রয়েছে, রাষ্ট্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা মাঝে মধ্যে এসে মণ্ডপ ভিজিট করছেন। আমার যে আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা আনসার পার্মানেন্ট লিড এখানে দায়িত্ব পালন করছেন। পুলিশ, তারাও দায়িত্ব পালন করছেন। এখানে র্যাব টহল দিচ্ছেন, সেনাবাহিনী টহল দিচ্ছেন, এবং এখানে যে বিজিবি, এরাও টহল দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, এই তৎপরতায় আমার আশা করি কোনো দুষ্কৃতিকারী এখানে এসে কোনো কিছু করে আমাদের যে ঐতিহ্য কক্সবাজারের সম্প্রীতিটা নষ্ট করবে বলে আমার মনে হয় না। আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের সাধ্য মতো চেষ্টা করছেন যে আমাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার জন্য। যেটি উচ্চ পর্যায়ে যখন আমাদের মিটিং হয়েছে, সেখানেও তারা আশ্বস্ত করেছিলেন। আমরা দেখতেছি যেটা, তবে সবচেয়ে সেলফ ডিফেন্সটা হচ্ছে আগে আগে আমাকে আমাকে সেভ করতে হবে। কারণ সেই জন্য আমরা প্রত্যেক পূজা মণ্ডপে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম এখানে আমরা গঠন করেছি। পূজা মণ্ডপ কেন্দ্রিক ওনারা রোস্টার ডিউটি করতেছে, পালাক্রমে ডিউটি করতেছে, তারা দায়িত্ব পালন করতেছে। তা আশা করি এই পূজার মধ্যে আহ, আজকে অষ্টমী, আজকে পর্যন্ত আমাদের উপজেলায় কোথাও আমরা অপ্রীতিকর ঘটনা কোনো নিউজ পাই নাই, এবং আমরা দেখিও নাই। আচ্ছা, এর মধ্যে যে, যদি আপনি তো দীর্ঘদিন যাবৎ সদর উপজেলার দায়িত্বরত আছেন, এর মধ্যে আপনার দায়িত্বরত অবস্থায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছোটখাটো যদি হয়ে থাকে, তা কিভাবে মোকাবেলা করেন? ধন্যবাদ। আমি বলবো আমি দায়িত্ব পালন করছি। আমি তো 2014 সালে সাধারণ সম্পাদক হয়েছি, এরপরে 2021 সালে সভাপতি কিন্তু আছি। এখন দায়িত্বটা আসলে একার পক্ষে কখনো পালন করা সম্ভব না। এটা একটা চেইন অফ কমান্ড আছে এবং সার্কেল আছে। সার্কেল অনুযায়ী চেইন অফ কমান্ডটা ফলো করে সার্কেল অনুযায়ী আমাদের এই কাজটা করতে হয়। কারণ এটা হচ্ছে একটা গ্রুপ ওয়ার্কিং। এই পূজা উদযাপন পরিষদের দায়িত্ব বা পূজা উদযাপন পরিষদের কাজ কিংবা পূজা মণ্ডপ কেন্দ্রিক পূজার দায়িত্বগুলো হচ্ছে গ্রুপ ওয়ার্কিং। আমি একার পক্ষে কখনো এসব করা সম্ভব নয়। আমার 5 ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমার পূজা মণ্ডপের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, ওনাদের সমন্বয়ে
ওনাদের সমন্বয়ে এবং পূজা মণ্ডপ কেন্দ্রিক যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছেন তাদের সমন্বয়ে এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা এগুলো করেছি। তবে আমি 2014 সাল থেকে আজকে পর্যন্ত কক্সবাজারের সদর উপজেলায় তেমন তবে 2021 সালে একটা যে সারা বাংলাদেশে যে একটা শারদীয় দুর্গাপূজার সময় একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, রক্তাক্ত শারদ, সেই শারদের প্রেক্ষিতে কক্সবাজারের পেকুয়ায় ঘটনা হয়েছে অন্যান্য উপজেলা, কিন্তু কক্সবাজার সদর উপজেলায় তেমন ঘটনা হয় নাই। আমরা ঘটনা হওয়ার মেসেজ আমরা পাওয়ার সাথে সাথে তখন আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয় করে প্রত্যেক পূজা মণ্ডপ কেন্দ্রিক আমাদের কঠোর যে একটা নিরাপত্তার বেষ্টনী সেটা আমরা সামাজিকভাবে গড়ে তুলেছিলাম, যার কারণে কক্সবাজার সদর উপজেলায় আমি এতদিনের মধ্যে কখনো আমি এই এগুলো হয় না। তবে মাঝে মধ্যে হয়তো বিচ্ছিন্ন কিছু কেউ কারো ফেসবুকে মানে একটা কিছু গুজব দেখে বা কারো কোনো একটি সত্যতা যাচাই না করে একটা কথার উপর ডিপেন্ড করে অনেকেই কিন্তু অনেক রকম বিভ্রান্ত হওয়ার বা বিভ্রান্ত করার চেষ্টা করে, সেটা কিন্তু এখনো সফল হয়নি কেউ। কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ, সচেতনতার এখানে অনেক অ্যাডভান্স হয়েছে, সকলে এখন মানে সচেতনতার বিষয় দিক দিয়ে সবাই কিন্তু একটু অ্যাডভান্স হওয়ার কারণে এরকম হয়নি। আচ্ছা, এই যে গুজব বিষয়টি কথা তুলেছেন আপনি, এই যে সোশ্যাল মাধ্যমে আসলে সব সময় যে কোনো বিষয় একটা নিয়ে গুজব ছড়িয়ে যায়, এই যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে আপনি কি বলবেন এবং যারা গুজবগুলো শুনে তাদেরকে কি বার্তা দিবেন? আমি যারা গুজব ছড়ায় বা গুজব রটায় আমি তাদেরকে মানুষ রূপে অমানুষ বলবো। কারণ তার একটা কথার উপর ভিত্তি করে, গুজবের ভিত্তি করে যে অনেক বড় ধরনের ঘটনা কিন্তু ঘটে যেতে পারে, যার খেসারত কিন্তু যার ক্ষতির পরিমাণ আমরা কিন্তু পুষিয়ে উঠতে পারি না। হয়তো এমনও একটা গুজবের উপর ডিপেন্ড করে একজনকে আক্রান্ত করলো বা একজনের বাড়ি আক্রান্ত করলো বা আরেকটা ঘটনা ঘটাইলো, কিন্তু সেই ঘটনার যে ক্ষতিটা হচ্ছে সেটা তো আমরা আর ফিরে পাবো না। সেই ঘটনা থেকে কিন্তু আমাদের সম্প্রীতি নষ্টের একটা কিন্তু সূচনাও হতে পারে বা আমাদের সম্পর্ক নষ্টের একটা সূচনা হতে পারে। কারণ আমি গুজবটাকে কতটুকু মাথায় নিলাম সেটাই আগে আগে বুঝতে হবে এটা গুজব কিনা। বা আমার কথা হচ্ছে, যিনি গুজব ছড়াচ্ছেন তিনি কখনো সামাজিক ব্যক্তি হতে পারে না, তিনি কখনো মানুষ হতে পারে না, তিনি হচ্ছেন সমাজের সবচেয়ে একেবারে যে বিষাক্ত কীট বলবো আমি তাকে। আচ্ছা, এই পুজো নিয়ে আপনারা যুব সমাজকে এবং তরুণ তরুণীদের যারা উঠতি বয়সী, যারা সামনে ভবিষ্যতে পুজো করবে এবং আপনাদের পুজোজ্জীবন পরিষদের দায়িত্ব গ্রহণ করবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? আমি বলবো যারা এই পূজা উদযাপন পরিষদে কাজ করবেন বা নেতৃত্বে আসবেন তাদেরকে সাধুবাদ জানাই। এখানে পূজা আপনাকে বুঝতে হবে যে পূজা উদযাপন পরিষদটা আসলে কি। পূজা উদযাপন পরিষদটা হচ্ছে একটি সামাজিক এবং মানবাধিকার সংগঠন, অরাজনৈতিক সংগঠন। এটি শুধুমাত্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে, হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণ নিয়ে, হিন্দু সম্প্রদায় কোথাও কোনো একটা কিছুতে অন্যায়ের শিকার হলে, বৈষম্যের শিকার হলে সেখানে পূজা উদযাপন পরিষদ যে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং পূজা পার্বণকে সুন্দরভাবে উদযাপনের জন্য এই পূজা উদযাপন পরিষদ কাজ করে থাকেন। পূজা উদযাপন পরিষদ পাশাপাশি অনেক কাজ করি। যেমন আমরা সদর উপজেলায় বলবো আমাদের পূজা আসলে আমরা যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বা উপজেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসনের আমরা সমন্বয় করে মিটিং করতেছি। এর পাশাপাশি একজন মানুষ যদি সে হিন্দু হোক আর মুসলিম হোক, আমার প্রতিবেশী, আমার দেখা বা আমার জানা মতে বা আমার সংগঠনের কারো জানা মতে যদি কোথাও যদি কোনো একটা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমরা নজরে আসে, তার পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি। কারো মেয়ের বিয়ে দেওয়ার জন্য যদি কোনো সংকট দেখা দেয় সেখানে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যে কারো বাড়ি যদি অগ্নিকাণ্ডে পড়ে যায় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পূজা আসলেই পূজাকে সামনে রেখে, পূজাকে উদ্দেশ্য করে আমরা চেষ্টা করি কিছু গরিব মানুষদেরকে আমরা দেওয়ার জন্য। এই সরকারিভাবে না, এটা আমি বলবো আমরা যারা নেতৃত্বে থাকি তাদের আবেদনের উপর, তাদের আগ্রহের উপর, তাদের তদবিরের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিগত 2-3 বছর যাবত আমরা যে আমার সদর উপজেলায় 200-300 গরিব অসহায় পরিবারকে কিন্তু আমরা এই যে শারদ উপহার হিসেবে আমরা প্রশাসনিকভাবে আমরা দিয়েছি। আমরা এগুলো করতে মানসিকতার দরকার। এখানে
ব্যক্তি বিশেষ কোনো কথা না। আমি বাপ্পি আজকে এখানে দায়িত্বে আছি, আরেকজন আসবে, সেটা আসবে স্বাভাবিক, কিন্তু অমুক দায়িত্বে আসছে কেন, আমি কিছু করব না বা করব না, এই সমস্ত মানসিকতা যাদের আছে তাদের সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করা কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। এখানে আসতে হবে নিঃস্বার্থ ভাবে, দায়িত্ব পালন করতে হবে সামাজিক দায়বদ্ধতা থেকে। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু আপনাকে অনেকেই নেগেটিভ সেন্সে নিবে, যে এই কাজটা ভালো হয় নাই, বা এই কাজটা করে নাই, বা এই কাজ অনেক থাকবে। কিন্তু আপনাকে থাকতে হবে, আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে, যে আমি কতটুকু, আমি নীতি নৈতিকতার ভিতরে কতটুকু আছি, আমার দ্বারা সামাজিক সংগঠন, সামাজিক ভাবে মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এখানে এই পুজো উদযাপন পরিষদের এটা রাজনৈতিক সংগঠন হওয়ায় এবং হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের মূল সংগঠন হওয়ায় এখানে কিন্তু প্রতিযোগিতা আসে। আমরা একটা ছোট্ট একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি একটি খালো শোক পতাকা আপনার বুকে বহন করছেন, এটি আজকে কেন বহন করছেন একটু যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি এটা বলছি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলি, পুরস্কুল ইউনিয়ন পুজো উদযাপন পরিষদ সদরের আওতাধীন আমরা বিগত দুর্গাপূজার সময় আমরা আমাদের পুরস্কুলের সভাপতি ছিলেন যিনি মাস্টার রতন কানিতে, তাহাকে আমরা হারিয়েছি। এবারে কিন্তু আমরা খুব সবচেয়ে মর্মান্তিক ভাবে আমরা গত 20শে সেপ্টেম্বর পুজো শুরুর এক সপ্তাহ আগেই আমাদের পুরস্কুল ইউনিয়ন পুজো উদযাপনের সাধারণ সম্পাদক শিবলু পাল তিনি মৃত্যুবরণ করেছেন। এই ওনার উদ্দেশ্যে ওনার সেই বয়ানটা আসলে আমাদের সকলের, যে ছোট বড় হিন্দু মুসলিম সকলের মনে কিন্তু নাড়া দিয়েছে। আমরা শূন্যতা বিরাজ করছি। তার স্মরণে এই কুরুস্কুলের ঐতিহ্যবাহী রাসবিহারী মন্দির দুর্গা পূজা উদযাপন পরিষদ আজকে একটি স্মরণ সভার আয়োজন করেছিলেন। এই স্মরণ সভায় কিন্তু আজকে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছেন, চেয়ারম্যান অংশগ্রহণ করেছেন। এখানে সাবেক চেয়ারম্যান আব্দুল মাহবুব চাচা এখানে অংশগ্রহণ করেছেন, আরো অনেকে অংশগ্রহণ, এবং আমার হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেছেন। তা আজকে স্মরণ সভা ছিল, যেহেতু এই স্মরণ সবাই সকলেই আমাদের শিবলু পালের স্মরণে আজকে কালো বেশ, যে রাসবিহারী মন্দিরের সকল পূজারীরা এবং এখানে যারা পুণ্যার্থী আসছেন সকলে আজকে কালো বেশ ধারণ করেছেন ওই শিবলু পালের স্মরণে। ধন্যবাদ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন এই এলাকার সুরচল ইউনিয়ন পরিষদের ইউপি সাবেক ইউপি সদস্য অর্চনা দে। আমি ওনার সাথে একটু কথা বলবো। অর্চনা দিদি, কেমন আছেন? আপনার এই যে আপনারা ইউনিয়নে দুর্গাপুজো, এখানে একটি সম্প্রীতির মেলবন্ধন আমরা কুরুস্কুলে দেখতে পাই। হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই এই এলাকায় বসবাস করে। তার এই বিষয়গুলো আপনি কিভাবে আপনি তাদের সাথে সম্প্রীতির যে বন্ধন সেটি বজায় রেখে এখানে দুর্গাপুজোটা উদযাপন করতে সহায়তা করেন? আমাদের ইউনিয়ন পরিষদে দুর্গাপূজার আগে একটা সব পূজা মণ্ডপ নিয়ে মিটিং হয়। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয় নিরাপত্তার বিষয়ে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপের কি সুবিধা অসুবিধা, রাস্তাঘাট এই বিষয়ে কথাবার্তা হয়। রাস্তাঘাট যদি ভাঙাচোরা হয়, এখানে আমরা বালি বা ইট দিয়ে ওগুলো ঠিকঠাক করে দিই। আর প্রত্যেক পূজা মণ্ডপে আমাদের গ্রাম পুলিশ থাকে, আর আমরা প্রত্যেক মেম্বার একটা একটা পূজার দায়িত্বে আছি আমরা। ধন্যবাদ। এর মধ্যে এই যে ইউনিয়ন সদর কুরুস্কুল ইউনিয়নে কোনো ধরনের কোনোদিন অপ্রীতিকর ঘটনা ঘটেছিল বলে আপনার জানা আছে কিনা, এবং যদি হয়ে থাকে তা আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে কিভাবে বিষয়গুলো একটু মোকাবিলা করেন আমাদের যদি জানেন। এ পর্যন্ত আমাদের কুরুস্কুল ইউনিয়নে ওই রকম ঘটনা ঘটনায় অপ্রীতিকর, তবে এটা বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা এলাকার ছেলে মেয়ে নিয়ে এগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি। আর এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আছে, নিরাপত্তার আনসার, আপনার র্যাব, সেনাবাহিনী, ওরা তো প্রতিনিয়ত আছে পূজা মণ্ডপে, এবং আমরাও সবসময় সতর্ক থাকি। আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারও আছে, গ্রাম পুলিশও আছে, এবং চেয়ারম্যান সব পূজাতে যায়। আমাদের আজকের এই আয়োজনে ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কপিল দে আছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। আপনার ইউনিয়নে যে কয়টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়
সেই দুর্গাপুজোয় আমরা জানি দীর্ঘদিন যাবৎ আপনাদের পরিশ্রম দিয়ে আপনারা এই পুজো উদযাপন করেন। এই পুজো উদযাপন করতে আপনাদের যে যে সব রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহলে যে সমন্বয় করতে হয়, তা আপনারা কিভাবে করেন একটু যদি জানান। শুরুতে আমি সিজিএনকে ধন্যবাদ জানাই আর এবং পুরস্কুল পুজো যুব পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এই আয়োজনটা করাতে। আসলে আমাদের স্কুলের কক্সবাজার সদরে 18টা দুর্গাপূজা হয়, 18টা মূর্তি পূজা হয়। তার মধ্যে আমার পুরো স্কুলে হচ্ছে 12টা প্রতিমা পূজা হয় এবং 6টা গট পূজা হয়। আসলে 3 মাস আমাদের সদরের পুজো উদযাপনের সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মা মহোদয় যেটা বলেছেন, আসলে পূজাটা আমাদের আয়োজনটা আমরা সবার সাথে একটা সম্প্রীতি বন্ধন আবদ্ধ হয়ে একটা আলোচনা সভার আয়োজন করি এবং সবাই প্রতি বছরে নিয়ে আমরা সবাইকে আশ্বস্ত করে আমাদেরকে পূজাতে আমরা সুন্দরভাবে করতে পারি এবং সেটা সর্ববর্ণে হিন্দু মুসলিম রাখাইন আমরা সবাই মিলে পুজোটা সুন্দর করার জন্য যথেষ্ট আমরা চেষ্টা করে থাকি। আপনার ইউনিয়নের যে পুজো অনুষ্ঠিত হয় সেই পুজোগুলোর যে পূজোজ্জীবন পরিষদের একটি যে স্বচ্ছতা, হিসাব নিকেশ বলেন, বিভিন্ন বিষয়ের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আপনারা কিভাবে তুলে ধরেন? আসলে পুজো উদযাপন পরিষদের হিসাব নিকাশ বলতে সেটা হচ্ছে আমাদের এটা স্বচ্ছতা আমাদের কাছে, আমরা স্বচ্ছতাটা প্রতিটা মন্দিরের প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে এবং আমাদের সদরের পুজো উদযাপন পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়ে এবং ইউনু স্যারের সম্মুখে আমরা সেটা সরকারি এবং হিসাব টাকাটা আমরা বরাদ্দ করি এবং এর পিছনে আমাদের আর কোনো আমাদের হিসাব নিকেশ নাই। ওটা হচ্ছে মন্দির ওয়ারিস প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা চাঁদা বা আয় যেটা করেন তারা তাদের কমিটির কাছে, তাদের উপদেষ্টার কাছে হিসাব নিকাশটা তারা জবাবদিহি করেন। আসলে আমাদের ইউনিয়ন পুজো উদযাপন পরিষদে এমন কোনো হিসাব নাই যেটা জবাব দেওয়ার মতো, কারণ আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করে থাকি যে এটা যেভাবে চাঁদা আদায় করতে হয়, কোথায় যেতে হয়, কি করতে হয়, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক আমাদের কুরুস্কুল পুজো উদযাপন পরিষদের কাছে কোনো ধরনের হিসাব নেই, কারণ আমরা শুধু তাদের সাথে শ্রম দিয়ে থাকি এবং এমনকি একটু আগে আমাদের সদরের সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মা মহোদয়ের কাছে আপনি একটা প্রশ্ন করেছেন ফ্যামিলিগত, যেটা এটা হচ্ছে ফ্যামিলির কাছে পূজা রানিং অবস্থায় বড়ই নিরহ, বড় অসহায় মনে হয়, নিজের বাচ্চাকে সময় দিতে পারি না, নিজের ফ্যামিলিকে সময় দিতে পারি না, সেটা বোঝানোও কষ্ট এবং নিজেকে বড়ই অসহায় মনে হয়। তারপরেও আমার এক ফ্যামিলি যদি অস্বস্তি থাকে বা অসন্তুষ্ট থাকে, আমি 1000 ফ্যামিলিকে যদি সন্তুষ্ট দিতে পারি সেটাই আমার সার্থকতা আমি মনে করি। এই জন্য আমি আমার কাছে এভাবে আমরা পুজো উদযাপন পরিষদ, আমার সেক্রেটারি ভারপ্রাপ্ত, আমিও ভারপ্রাপ্ততে আছি, কারণ আমার সভাপতি যিনি ছিল আমার শ্রদ্ধেয় দাদা রতন দাদা, সেটি অকালে মৃত্যুবরণ করেছেন এবং গত 1 মাসের মধ্যে আমার ছোট ভাই শিপলু পাল যেটা আছেন উনিও অকাল মৃত্যুবরণ করেছেন। আমার যেটা ছিল তারাই এখন আমি সবচেয়ে বেশি অনুশোচনা করে আমার শ্রদ্ধেয় দাদা রতন দাদাকে এবং আমার ছোট ভাই শিবলু পাল, তারা জীবনকে আমি যেভাবে পরিচালিত করেছি, আমি স্কুলে পুজো উদযাপন পরিষদের শুরু থেকে আমি আছি, আমি এই দুঃখটা আসলে আজকে সিসিএন আমাকে যে এই সুযোগটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আমাদের ফ্যামিলির সাথে আমরা কোনোদিন কোনো দুর্গাপূজায় সময় দিতে পারি নাই, বাচ্চাকে সময় দিতে পারি নাই। মনে করি সব পূজার মধ্যে যাই, সব বাচ্চা আমার, সব মা আমার, সব বোন আমার, সব ফ্যামিলি আমার, সেটা মনে করে ধারণ করে আজকে এই পর্যন্ত এখানে এসেছি। ধন্যবাদ কপিল দে। আমরা আরেকটু যাব ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দোলন দে নীরবের কাছে। দোলন দে নীরব, আপনি একজন তরুণ প্রজন্মের ছেলে, আপনি ইউনিয়নের যে দায়িত্বে আছেন তা সেই দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা, আর যে বাধাগুলো আসে তা কিভাবে মোকাবিলা করেন এবং সুন্দরভাবে কিভাবে দুর্গাপুজো কিভাবে উদযাপন করে থাকেন? ধন্যবাদ সিজন আজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকে মহা অষ্টমীর দিনে
আসলে আমি পূজা জম পরিষদে দায়িত্বে থাকাকালীন আজকে প্রায় 5 বছর প্লাস হবে। এ, আহামরি কোনো ধরনের প্রবলেম হয় নাই, তবে হ্যাঁ কোনো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সবাইকে মিলেমিশে আমাদের যে এলাকার প্রথম প্রথম কাজ হচ্ছে আমাদের মন্দিরের যে পূজা কমিটিগুলো আছে এগুলোকে সাথে নিয়ে দেন পরে হচ্ছে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ নিয়ে এরপর আসতেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের মনে করেন ওরা টহল পুজো থাকে, সবাইকে সাথে নিয়ে একসাথে আমরা সব সমস্যার সমাধান করার চেষ্টা করি আর কি। এটাই। ধন্যবাদ দোলন্দে নীরব। আমি আরেকটু যেতে চাই রকি দাদার কাছে। রকি দাদা, এই যে আপনারা এখানে যে সুন্দর সাত্বিকভাবে দুর্গাপূজা উদযাপন করেন, আপনাদের ইউনিয়নে সেই দুর্গাপূজার আপনারা কিভাবে রাত দিন কিভাবে একটু তদারকি করেন আমাদের যদি একটু বলতেন। ধন্যবাদ সিজিএন কে। আসলে দাদা একটা কথা বলেছেন, প্রথমে শুরুতে বলছেন যে সাত্বিক, আমাদের মূল লক্ষ্যটা হলো সাত্বিকতা। এখানে আমরা সাত্বিক ভাবে পূজাটা করতে চাই। আর যেটা আপনি আইন শৃঙ্খলার কথা বললেন, আমরা এখানে আপনার সমপরিমাণ সব সময় আপনার এখানে বিডিআর বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, সর্বোপরি আপনার দাদারা আছে আপনার ইউনিয়ন পুজো জোন পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি আছেন, পাশাপাশি জেলা পরিষদের সাধারণ সম্পাদক আছেন, আর ইউপি মেম্বাররা আছেন এবং ইউপি চেয়ারম্যান আছেন নাসির ভাই, এবং সবাই, এবং সাথে সাথে এখানে যে আপনার আব্দুল মাহবুব চাচা আছেন, পাশাপাশি আমাদের এখানে পুরো পাড়ার প্রতিবেশী সবাই আছেন। সব মিলিয়ে আমরা আসলে ওই আইন শৃঙ্খলাটা আর আমাদের সামলাইতে হবে না। আইন শৃঙ্খলার পর্যায়ে তাদের উপরে, আমরা জাস্ট আছি, ওই আছি আর কি। আচ্ছা, একটি কথা প্রচলিত হয়ে গিয়েছে, যারা যে কোনো পূজায় ডিজে আনতে হবে বা বা আলোকসজ্জা বাড়াতে হবে। এই যে আসলে ডিজের যে প্রথা, সেই ডিজের প্রথার কারণে আমাদের যে মূল হিন্দু সমাজের যে মূল সংস্কৃতি, সেটি কিন্তু এক ধরনের ধ্বংসের পথে বলা চলে। সেই ডিজে প্রথার পক্ষে বা বিপক্ষে আপনার মতামতটা কিরকম? সত্যি বলতে প্রশ্নটা আপনি কঠিন করে ফেলছেন। মানে এখন আমরা যে প্রথাটা আসলে আনতে হবে এখানে কোনো কারণে কিন্তু আপনার পয়েন্টেড বুলেট পয়েন্ট বলেন, যে পয়েন্টে বলেন, কোনো কারণে নাই কিন্তু। সেজন্য আমরা যে আমাদের মণ্ডপে একটা পয়েন্ট আমরা যোগ করছি, সেটা হলো আপনার এই যে আমরা সাত্বিকভাবে যে ডিজের প্রথা থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মানুষ, এটাতে যাবে সেজন্য আমরা ডাকি আলাদা করে আমরা নিয়ে আসছি। যেমন আমাদের একটা টাইম আছে, সকাল ভোর 5টা থেকে 8টা পর্যন্ত চলবে ডাকি, বিকাল 5টা থেকে আবার 8টা পর্যন্ত চলবে ডাকি। আমি মনে করি এগুলো করতে করতে আস্তে আস্তে একটা সময় আমরা ওই ডিজে থেকে এবং নানাবিধ অনুষ্ঠান, আলাদা অনুষ্ঠান, এগুলো থেকে আমরা দূরে চলে আসবো আর কি। এক্ষেত্রে আমি আরেকটু সময় নিয়ে বলতে চাই, আমাদের সাধারণ সম্পাদক মানে প্রয়াত সাধারণ সম্পাদক শিবলু কাকা, আমরা আসলেই ওনার প্রতি একটু সমবেদনা জ্ঞাপন করছি। যেখানে আমরা প্রতিটা পর্যায়ে পর্যায়ে পদে পদে আমরা একটা সমস্যার সমাধান, মানে সমস্যা যেগুলো আগে থাকতো সেগুলো কিন্তু উনি সমাধান করতেন। আমরা এখনো ফিল করি আসলে ওনাকে আসলে বলার মতো না। আমরা ওনার সত্তার মানে আত্মার সদ্গতি কামনা করছি। ধন্যবাদ সিজন। ধন্যবাদ। আসলে পুজো আসে শান্তির বার্তা নিয়ে, যে শান্তির জয়গান। আমরা এই অনুষ্ঠানের আজকের শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ পর্যায়ে সর্বশেষ আমি অ্যাডভোকেট বাপ্পি শর্মার কাছে আরো একটিবার যেতে চাইবো। আপনারা বিজয়া দশমীর যে আয়োজন, সেই আয়োজন কিভাবে আপনারা সুসম্পন্ন করবেন এবং মানুষকে কিভাবে আপনারা প্রশাসনের পাশাপাশি আপনারা ব্যক্তিগত অথবা যে সাংগঠনিক ভলান্টিয়ার আছে তাদের মাধ্যমে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? ধন্যবাদ সিজিএন কে। আপনি অবশ্যই জানেন এই বিজয়া দশমীর বিসর্জনটা হচ্ছে, কক্সবাজারের বিসর্জনটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিসর্জন অনুষ্ঠান। এটা উন্মুক্ত বিজয়া মঞ্চে করা হয় সমুদ্র সৈকতে। সেখানে লাখো লাখো মানুষের ঢল নামে। সেদিন একটা কক্সবাজারের একটা মিলন মেলায় পরিণত হয়। এখানে হিন্দু মুসলিম পর্যটক সকলে এক একাকার হয়ে যায়, পূজারী সকলে এক একাকার হয়ে যায়। তবে আমাদের যে বিষয়টি আমরা প্রতি বছর করে আসছি সেটা হচ্ছে আমাদের বিজয়া দশমীর দিন যে আমাদের প্রতিমাগুলো আমরা সারিবদ্ধভাবে মনে করেন ইউনিয়ন ভিত্তিক আমরা সারিবদ্ধভাবে আমরা ওগুলো ট্রাকে করে পুলিশ এসকর্টের মাধ্যমে আমরা বিচে নিয়ে যাই। সেখানে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকে। এই স্বেচ্ছাসেবকের দায়িত্বটা মূলত
কক্সবাজার পৌর পুজোজ্জাপন পরিষদ এবং সদর উপজেলা পুজোজ্জাপন পরিষদ, আমরা দুই সংগঠনের দুই শাখা মিলে কিন্তু আমরা সেটা দেখভাল করি। আমাদের পক্ষ থেকে ওখানে প্রায় 100 জন মতো স্বেচ্ছাসেবক থাকে, কিছু প্রতিমা নামানোর কাজে থাকে, কিছু আবার আমাদের প্রতিমাগুলো সেট আপের কাজে থাকে, কিছু আবার একেবারে যে পানির পাশে যে কোনো দর্শনার্থীরা বা কোনো যাতে কেউ পানিতে আগে না নামে কিংবা প্রতিমা আগে বিসর্জন না দেয়, বিসর্জন মন্ত্র হওয়ার আগে, এগুলো নিয়ে আমাদের দেখভাল করা হয়। এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয় আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সেখানে থাকে, সেখানে র্যাব র্যাব টহলে থাকে এবং সেনাবাহিনী বিজিবি এরা ওদের মতো করে থাকে। তবে মূল দায়িত্বটা পালন করে আমাদের স্বেচ্ছাসেবক তারা, কারণ বিভিন্ন জায়গা থেকে এখানে আপনার কক্সবাজারের বাইরে নাককুঞ্জরি বান্দরবন থেকে কিন্তু প্রতিমা আসে। এই প্রতিমাগুলো নামানোর ক্ষেত্রে কিন্তু যারা প্রতিমা নিয়ে আসে তাদের এত লোকবল থাকে না। আমাদের সঙ্গে যারা স্বেচ্ছাসেবক থাকে তারা সেটা প্রতিমা নামিয়ে সেগুলো কি করে। তবে যেহেতু এটা একটা মিলন মেলায় পরিণত হয়, এটা আইন শৃঙ্খলা বাহিনী যেমন করে, আমরা এভাবে আমাদের পূজারীরা যাতে নির্বিঘ্নে আবার পূজা মণ্ডপে চলে যেতে পারে সে বিষয়ে পূজার বিসর্জন মন্ত্র পাঠ হওয়ার আগে কিন্তু আমাদের এখানে আলোচনা সভা হয়। এখানে রাষ্ট্রীয় নেতৃবৃন্দ থাকে, প্রশাসনিক নেতৃবৃন্দ থাকে, আমাদের পূজা পরিষদের নেতৃবৃন্দ থাকে। আমাদের আলোচনা সভার পরে আমার বিসর্জন মন্ত্র হওয়ার পরে বিসর্জনটা দেওয়া হয়। এই বিসর্জনের ক্ষেত্রে আসলে বিচ্ছিন্ন ঘটনা, এত লাখো লাখো মানুষের এখানে ঢল, সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেমন মোবাইল ছিনতাই কিংবা শিশু হারিয়ে যায় মাঝে মধ্যে, যে মায়ের হাত ছেড়ে শিশু হারিয়ে যায়, কিংবা অনেক সময় আবার ওখানে হয়তো কিছু বখাটেদের এই যে ইফটিজিং যারা, এগুলো টুকিটাকি হয়তো ঢলের মধ্যে একজন বেসে গিয়েছিল, তার লাশটা 2 দিন পরে পাওয়া গেছিল, এটা এরকম হয়। তা আমরা তো এবার গতবার আমরা ডুবুরির কথা বলেছি, এবারও আমরা ডুবুরির কথা বলেছি। আমাদের হচ্ছে আমরা চাই যে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ আমাদের দায়িত্ববোধ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, এবং আমার ইউনিট যে আমার 5 ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, পূজা মণ্ডপ, এরাও তাদের সাধ্যমতো চেষ্টা করে যে মণ্ডপ থেকে যে সমস্ত পূজারীরা বিসর্জনে যায় তারা যাতে আবার নির্বিঘ্নে পূজা মণ্ডপে ফিরে আসতে পারে, ওরা ওদের মতো করে চেষ্টা করে। তো এখানে যে আপনি যেটা বললেন নিরাপত্তার বিষয়টা, আসলে যেহেতু একেবারে মিলন মেলার মতো হয়ে যায়, তো এখন দিনের আলোতেই বিসর্জনটা দেওয়া হয়, তো পর্যটকও থাকে, নিরাপত্তাটা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করে, এটা স্বীকার করি। আপনার আওতাধীন যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপের পূজারীদের যারা বিসর্জনে যাবে তাদের আজকে কক্সবাজার জাগরণীয়জের মাধ্যমে কোনো নির্দেশনা অথবা কোনো বার্তা দিতে চান কিনা? হ্যাঁ, আমি জাগরণীয়জের মাধ্যমে বার্তা দিতে চাই। আমাদের বিজয়া দশমী হচ্ছে 2 তারিখ। 2 তারিখ আমাদের বিজয়া, আমরা জাগরণীয়জের মাধ্যমে পুনরায় আমরা আগে দিয়েছি নির্দেশনা, তাই আজকে আবারও পুনরায় বার্তা দিতে চাই যে আমাদের পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলো 2টার পরে রওনা হবে। যেহেতু এখানে আমাদের ভাতৃত্বপ্রতিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায় আছেন, ওনাদের নামাজের একটা বিষয় আছে, নামাজে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেই নামাজের পরে অর্থাৎ 2টায় মণ্ডপ থেকে আমাদের প্রতিমাগুলো রওনা হবে বিসর্জনের স্থলে, এভাবে বলা আছে। এবং বিসর্জনে যাওয়ার সময় আমাদের পক্ষ থেকে বলা আছে নির্দেশনা, এবং জাগরণীর মধ্যে আবারও বলতে চাই যে পথের মধ্যে কোনো ধরনের রং ছিটানো যাবে না, কোনো ফটকা এখন তো নাই বাজে, এখন তো তারপরেও অনেক ছোট বাচ্চারা কিন্তু আনন্দ করে, এগুলো আমরা না করার জন্য বলে দিয়েছি। এবং মণ্ডপে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা কিন্তু এসকর্ট দিয়ে নিয়ে যাবে, আবার গাড়িগুলো সেখানে নির্দিষ্ট স্থানে রাখবে, গাড়ি আবার বিসর্জন দিয়ে আবার তারা নির্দিষ্ট স্থানে গাড়ি নিয়ে চলে আসবে। তা আমাদের পক্ষ থেকে জাগরণীয় থেকে আমরা জাগরণীয়জের মাধ্যমে আবারও আমাদের আহ্বান, আমরা শান্তিপূর্ণ প্রত্যেক পূজা মণ্ডপকে আহ্বান জানাবো যে 2টার পরে প্রতিমাগুলো নিয়ে সারিবদ্ধভাবে এবং সুশৃঙ্খল ভাবে পথের মধ্যে যাতে কোনো পথচারীর কিংবা কোনো নামাজের রত মসজিদের মুসল্লিদের কোনো ধরনের যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, তাদের যাতে কোনো বিরক্তির কারণ হয় এমন কোনো কর্মকাণ্ড না করার জন্য আমি পুনরায় জাগরণীয়জের মাধ্যমে আমার পূজা মণ্ডপকে আমি আহ্বান জানাই। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুজো হোক সাত্বিক, পুজো হোক সুন্দর, পুজো আপনার জীবনে বয়ে আনুক শান্তির বার্তা, বয়ে আনুক আনন্দ, এই প্রত্যাশা রেখে আজকে শারদ কথা এখানে সমাপ্ত করছি। আগামী পর্বের 3য় পর্বের জন্য আপনারা কক্সবাজার জাগরণীয় চোখ রাখুন। ধন্যবাদ।